আসসালামু আলাইকুম। আমরা আজকে রিয়্যাক্ট কি এবং রিয়্যাক্ট কিভাবে কাজ করে এই বিষয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই যদি দেখি যে আসলে রিয়্যাক্ট কি বলছে, রিয়্যাক্ট ইজ এ পপুলার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। মূলত আমাদের যে ওয়েব বেজ অ্যাপ্লিকেশন থাকে সেখানকার ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য রিয়্যাক্ট ব্যবহার করা হয়। এবং মজার ব্যাপার হলো যে এখানে আরও বলছে যে পার্টিকুলারলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হোয়ার ইউ নিড টু ফাস্ট ইন্টারাক্টিভ ইউজার এক্সপিরিয়েন্স। মূলত একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে রিয়্যাক্টের কোনো জুড়ি নেই আসলে। It allows developer to create reusable user interface components and manage the state of these components efficiently. এখানে বলছে যে একজন ডেভেলপার সে যে রিউজেবল ইউজার ইন্টারফেস যে কম্পোনেন্টগুলো তৈরি করে এই কম্পোনেন্টগুলো সে রিউজ করতে পারে এবং সেই সাথে সে স্টেট এবং স্টেট ম্যানেজ করার ক্ষেত্রে সে খুব ইফিসিয়েন্টলি স্টেট এবং এই কম্পোনেন্টগুলো ম্যানেজ করতে পারে। স্টেটটা কি এবং কম্পোনেন্ট স্টেটটা কি আমরা একটু পরে যদি বলি। যদি কম্পোনেন্ট আসলে বলি, কম্পোনেন্ট আসলে এখানে তেমন কিছু না। আমরা সহজ ভাষায় যে আমরা জাভাস্ক্রিপ্টে যে ফাংশন নিয়ে কথা বলছি, এখানে কম্পোনেন্ট একটা ফাংশন। তবে এখানে কম্পোনেন্ট শুধু ফাংশন না, এর একটা বিস্তর ইউজ আছে। সেটা হলে আমি যদি এই ওয়েবসাইটটার কথা চিন্তা করি, এখন এই ওয়েবসাইটটাতে যদি আমরা একটু দেখি যে এখানে এখানে যে এই অংশটা, এখানে যে প্রথম যে অংশটা আছে, এটাকে কিন্তু আমরা যদি এখানে চিন্তা করি যে এই অংশটা, যদি এই অংশটার কথা আমরা চিন্তা করি, যে এটা একটা কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি, এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে একটা বাটন, এখানে একটা ইনপুট বক্স, এখানে একটা কমান্ড। আবার যদি আমরা এই অংশের কথা চিন্তা করি, যে এখানে একটা মেনু আছে, তাই না? এখানে একটা মেনু। আবার এই অংশের কথা, এই দিকে যদি চিন্তা করি যে এটা একটা অংশ যার দুটো পার্ট আছে। প্রথম পার্টটা হেডিং, তারপরে একটা পিকচার, তারপরে আবার কি, তারপরে আবার একটা টেক্সট বক্সের মতো করে, বা একটা প্যারাগ্রাফ টেক্সট যাই বলি। তাহলে এখানে পুরো ওয়েবসাইটের সব কিছু বিষয় তার কাছে এক একটা কম্পোনেন্ট। এখানে এই যে আমার যে মেনু বারটা, এটাও একটা কম্পোনেন্ট। আবার এখানে যেটা দেখা যাচ্ছে সেটাও একটা কম্পোনেন্ট। আবার এখানে উপরে যে বারটা দেখতে পাচ্ছি সেটাও আমার কাছে একটা কম্পোনেন্ট। এছাড়া আমরা জাভাস্ক্রিপ্টে জানি যে বিভিন্ন কাজ করার জন্য আমাকে ফাংশন লিখতে হবে। একটা বড় প্রোগ্রামকে কয়েকটা ছোট ছোট মডিউলে ভাগ করি, সেগুলো এক একটা ফাংশন। এখানে রিঅ্যাক্টের ভাষায় সব কিছুই আমার কম্পোনেন্ট। আমরা একটা পেজকেও কম্পোনেন্ট বলবো, আমরা একটা ফাংশনেরকেও কম্পোনেন্ট বলবো, আমরা একটা ক্লাসকেও এখানে কম্পোনেন্টের মতো করেই ট্রিট করব। আচ্ছা, এখন যদি আমরা যদি আরেকটু নিচে আসি যে আসলে রিয়াক্টটা কেন আমরা ব্যবহার করব। এটা একটা কম্পোনেন্ট বেজ আর্কিটেকচার, সেটা তো আমরা বললাম যে এখানে সব কিছুকেই একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করা হয়। Meaning UI is a collection of small reusable components. As component encapsulates its logic, structure, style, making your code more modal. এখানে প্রত্যেকটা বিষয়কেই সে একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করে। আর এই কম্পোনেন্টের মধ্যে লজিক থাকতে পারে, স্টাইল থাকতে পারে, স্ট্রাকচার থাকতে পারে, সব কিছুই সে কম্পোনেন্ট। এরপরে বলছে এটা একটা ডিক্লারেটিভ ইউআই। তারপর যদি ভার্চুয়াল ডম, এখানে রিয়াক্ট যেটা করে যে পুরো বিষয়টাকে একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট করে, যার কারণে আমার এটা খুব দ্রুত রান হয়। এবং এখানে বলছে ইউনিডাইরেকশনাল ডাটা ফলো। ইউনিডাইরেকশনাল ডাটা ফলো কি, আমরা যখন একটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট ইউজ করি, বা এরকম কম্পোনেন্ট যখন একাধিক কম্পোনেন্ট আমরা ব্যবহার করি, তখন সেই কম্পোনেন্টগুলোর মধ্যে ডাটাগুলো আমার, যদি এরকম হয় যে আমার এখানে একটা কম্পোনেন্ট আছে C1, এই কম্পোনেন্টটা আবার একটা কম্পোনেন্টকে কল করছে C2, এখানে আমার কম্পোনেন্টটা C2, এইখানে আবার C2 আবার কল করছে C3কে। তাহলে এখানে ডাটাগুলো ফলো হবে মূলত এইভাবে, যে উপর দিকে সবসময় একদিকে ডাটাগুলো ফলো হইতে থাকবে। এরকম না যে ডাটা এখান থেকে আবার এখানে ফলো হবে, এরকম না, ডাটাগুলো সবসময় একদিকে ফলো হইতে থাকবে। এই জন্য বলছে এখানে হচ্ছে এটা কি ইউনিডাইরেকশনাল কম্পোনেন্ট। স্টেট ম্যানেজমেন্ট, আমরা সেটা বললাম যে এটা স্টেট ম্যানেজমেন্ট খুবই পাওয়ারফুল। তারপর হচ্ছে হুকস, এখানে আমরা যে স্টেটগুলো ব্যবহার করি সেই স্টেটগুলোকে ম্যানেজ করার জন্য বা স্টেটের ভ্যালু অ্যাসাইন করার জন্য এই এছাড়া স্টেটের সাথে যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো কম্বাইন করার জন্য আমাদেরকে বেশ কিছু হুক প্রদান করে। এই হুককে আমরা আসলে সহজ ভাষায় এরকম বলতে পারি যে এখানে বলে দিছে যে
hooks are functions that let you use state and other React features in functional component. এই হুকগুলো আসলে কিচ্ছু না, একটা ফাংশনের মতো কাজ করবে। কমন হুক যেমন ইউজ স্টেট ফর ম্যানেজিং স্টেট, ইউজ ইফেক্ট ফর সাইড ইফেক্ট এবং ইউজ কনটেক্সট অ্যাক্সেসিং কনটেক্সট। আমরা এটা রিয়াক্টের একটা বেসিক ফিচার দেখলাম। এখন যদি আমরা এই রিয়াক্টে কাজ করতে চাই তাহলে আমাকে প্রথমে হচ্ছে যে নোড জেএসটা ইনস্টল করা লাগবে। নোড জেএস কেন ইনস্টল করা লাগবে? নোড জেএস আসলে যদি বলি লোড জেএস আসলে এটা একটা প্রোগ্রাম যা মূলত ব্রাউজারের পাশাপাশি সার্ভারেও রান করে এবং সার্ভারের যে ওএস মেমোরি নেটওয়ার্ক এগুলো সে অ্যাক্সেস করে সে যে আমার যে জাভাস্ক্রিপ্ট এটাকে রান টাইমে সে রান করে দিতে পারে। তো নোড.জেএস সম্পর্কে আরও বিস্তারিত অন্য একটা সময় আমরা আলোচনা করব। আমরা আপাতত এটুকু জেনে রাখি যে রিয়াক্ট নিয়ে কাজ করার জন্য বা রিয়াক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাকে নোড.জেএসটা লাগবে। তো নোড.জেএসটা আমরা জাস্ট সিম্পলি যে node.js.org এই সাইট থেকে এখানে ডাউনলোডে ক্লিক করলেই আমার নোড.জেএসটা ডাউনলোড হতে থাকবে। তো আমরা নোড.জেএস ডাউনলোড করার পর এটা ইনস্টল দেওয়া কঠিন কিছু না, জাস্ট নেক্সট করে নোড.জেএসটা ইনস্টল করে ফেলা যায়। এরপরে নোড.জেএস যখন আমার ইনস্টল করা শেষ তখন আমাকে একটা রিয়াক্ট প্রজেক্ট তৈরি করতে হবে বা রিয়াক্ট অ্যাপ তৈরি করতে হবে। এই জন্য আমি একটা ফোল্ডারের মধ্যে চলে যাই, ধরেন এখানে রিয়াক্ট ক্লাস। তো রিয়াক্ট ক্লাসে এসে আমি আমার এইখানে আমার ভিএস কোডটা এখানে একটু রান করব। আমি এখন যেখানে আছি এখানে অলরেডি ভিএস কোড রান করা আছে। তো আমি অন্য একটা ফোল্ডারে চলে যাই। আমি এই ফোল্ডার মধ্যে ভিএস কোডটা রান করলাম। তো ভিএস কোড রান করার পরে আমরা জানি ভিএস কোডের একটা যে নিজস্ব টার্মিনাল আছে, এই যে সেই টার্মিনালটা ইউজ করে আমরা রিয়াক্টের একটা প্রজেক্ট তৈরি করব। তো রিয়াক্ট প্রজেক্ট তৈরির জন্য আমার যে কোডটা আছে সেটা হলো এই যে npx create react app my react app। npx create react app এটা একটা প্যাকেজ ম্যানেজার যার মাধ্যমে আমরা যে মাই রিয়াক্ট অ্যাপ এটা মূলত আমার রিয়াক্ট অ্যাপের নাম। তাহলে আমি এখানে npx create react app এবার দিলাম মাই ফার্স্ট রিয়াক্ট অ্যাপ দিলে মূলত আমার রিয়াক্ট অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। মনে রাখতে হবে এখানে যখন আমরা এই রিয়াক্ট নিয়ে কাজ করব আমাদের অবশ্যই নেট স্পিডটা একটু ভালো থাকা দরকার, তার কারণ এখানে ম্যাক্সিমাম কম্পোনেন্টই সরাসরি লাইফ টাইমে ইন্টারনেট থেকে নিয়েই সে রান করবে বা ইন্টারনেট থেকে নিয়েই সে কাজ করবে। তো এখানে আমার যখন এটা ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে একদম শেষের দিকে আমি মূলত এরকম একটা বিষয় দেখতে পাবো। যখন ইনস্টল শেষের দিকে তখন এই যে এখানে দেখেন সিডি মাই ফার্স্ট রিয়াক্ট অ্যাপ, মানে এই যে আমি যে অ্যাপটা ইনস্টল করলাম তারপরে ওই সিডি দিয়ে মূলত আমি এই অ্যাপের মধ্যে প্রবেশ করব। আমি যদি এই যে এখানে দেখেন আমি কোথায় আছি, রিয়াক্ট ক্লাস একটা ফোল্ডার, তারপরে সিডি দিয়ে এইটা দিলাম, তাহলে এই ফোল্ডারে প্রবেশ করলাম। তাহলে আমি ওই অ্যাপস ফোল্ডারে প্রবেশ করব। প্রবেশ করার পর npm স্টার্ট কমান্ড দিলেই মূলত আমার অ্যাপটা রান হয়ে যাবে। আমরা যদি আমার এই আগের ফোল্ডারটার কথা চিন্তা করি যে এইখানে যখন আমি ছিলাম, যে আমি একটা অফ করে দিই, আমি দেখেন মাই ফার্স্ট অ্যাপ নামক এই যে আমার মাই ফার্স্ট অ্যাপ নামক যে রিয়াক্ট অ্যাপটা তৈরি হয়েছে তার ভিতরে আমি আছি। এখানে এসে যদি আমি npm স্টার্ট দেই তাহলে মূলত আমার এই অ্যাপটা রান হয়ে যাবে। এই যে আমার অ্যাপটা মূলত লোকাল হোস্টের 3000 যে পোর্টটা এই পোর্টে আমার অ্যাপটা রান হইলো। এখন আমি একটু দেখে আসি যে আসলে এখানে কি আছে, এই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে কি আছে। আমরা যদি এই অংশটা একটু ভালো করে খেয়াল করি, সেটা হলো যে এখানে একটা নোড মডিউলস নামে একটা ফোল্ডার আছে। এইখানে আমার এই অ্যাপের যত ডিপেন্ডেন্সি আছে সবগুলো আমার এখানে থাকবে।
এরপর আছে পাবলিক একটা ফোল্ডার। এই পাবলিক ফোল্ডারে যে index.html এই ফাইলটাই কিন্তু আমি যখন npm start দিয়ে রান করি তখন এই ফাইলটাই মূলত আমার রান হয়। এখন এই ফাইলের মধ্যে দেখেন একটা ডিভ আছে যার আইডি হলো রুট। আমরা একটু এই ফোল্ডার থেকে বেরিয়ে যাই, বেরিয়ে এসে আমরা সোর্স ফোল্ডারে প্রবেশ করি। এই সোর্স ফোল্ডারের ভিতরে দেখেন এখানে index.js আছে। এই ফাইলটা যখন কল হবে তখন index.js এই ফাইলে চলে আসবে। এই ফাইলে দেখেন যে ওই যে রুট যে এলিমেন্টটা সেই এলিমেন্টটাকে সে রিসিভ করছে, রিসিভ করার পর ওই এলিমেন্টটাকে সে রেন্ডার করছে। কি দিয়ে রেন্ডার করছে? অ্যাপ নামক একটা কম্পোনেন্ট দিয়ে। এই অ্যাপ কম্পোনেন্ট আবার কোথায় আছে? যদি আমরা দেখি যে অ্যাপ /./from অ্যাপ, এই যে আমার এখানে app.js যে ফাইলটা, এই ফাইলটাই মূলত আমার অ্যাপ। এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, দেখতেই পাচ্ছেন আমরা, এই যে ফাংশন তারপরে অ্যাপ, একটা ফাংশন, কিচ্ছু না। এই আবার কি রিটার্ন করতেছে? এই পুরো এই ডিভটাকে সে রিটার্ন করতেছে। এবং ফাইনালি এইটাই কিন্তু আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমি যদি এখন এই যে এই লিঙ্কের এই অংশটা তুলে দিই, দেখেন লেয়ার, আমরা অ্যাপের মধ্যে এখানে যে লার্ন রিয়াক্ট যে লেখাটা পাচ্ছি লিঙ্ক সহ, আমরা যদি এখান থেকে এই লাইনটা তুলে দিই তাহলে দেখেন ওটা কিন্তু আমি আর দেখতে পাবো না। একটু সেভ দিয়ে এখানে আসি, একটু রিলোড দিই, দেখেন আমি কিন্তু লার্ন রিয়াক্ট এটা কিন্তু আর দেখতে পাচ্ছি না। আমি যদি এই টোটালটাকে ডিলিট করে দিতে চাই তাহলে আমরা, আচ্ছা আমি এটা একটু ক্লোজ করে দিই। তাহলে আমরা এখানে যেটা করব যে এই যে এখানে এই যে বড় যে পিকচারটা, এই পিকচারটা আমরা ডিলিট করে দিই, সেভ দিই। এখন দেখেন বড় পিকচারটা চলে গেছে। কিন্তু সিমিলারলি আমরা চাইলে এই ডিবের মধ্যে যা কিছু আছে সব ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে একদম ফাঁকা, পুরোটা আর কিচ্ছু নাই। আর এটা ক্লাস নেম, এখানে আমরা একটা জিনিস মনে রাখছি, HTML আমরা ক্লাস লেখার জন্য শুধু কিন্তু ক্লাস দিতাম, কিন্তু এখানে আমার ক্লাস লেখার জন্য ক্লাস নেম উল্লেখ করতে হবে। তার কারণ হলো যে এখানে ক্লাসের একটা আলাদা মিনিং আছে, শুধু ক্লাস এই কিওয়ার্ডটার আলাদা একটা মিনিং আছে। এই জন্য শুধু ক্লাস এখানে ইউজ করা যাবে না, এখানে ক্লাস নেম ইউজ করতে হবে। ক্লাস নেম অ্যাপ একটা ক্লাস, এই ক্লাসটা আবার কোথায় আছে? দেখেন app.css নামক ফাইলে আছে। এই app.css নামক ফাইলে আসলে আমরা কিন্তু অনেক ক্লাস এখানে দেখতে পাবো। আমরা টোটালটা ধরে একবার ডিলিট করে দিলাম। আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে এই ক্লাসের নামও যদি চাই যে তুলে দেবো, যে আমার কোনো কিছু রাখবো না, আমরা কোনো কিছুই রাখলাম না। দেখেন আমার এখানে কোনো কিছুই নেই, একদম ফাঁকা, কোনো কিছু নেই। তারপরে আমরা এখানে নতুন করে নিজেদের মতো করে একটা লাইন লিখে দিই, ধরেন এই জন হ্যালো ওয়ার্ল্ড, সেভ দেই। এখন আমরা একটু যদি দেখি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা একবারে কোনায় চলে আসছে। তার মানে আমরা এখানে কিন্তু ওই যে একটা, যদি এই ডিভের মধ্যে একটা ক্লাস দিতাম, ক্লাস নেম ইকুয়াল টু ওই যে অ্যাপ দিতাম, এবং এখানে app.cs এর মধ্যে আসে .app অ্যাপ নামে একটা ক্লাস তৈরি করি। এখন যদি আমরা ওই যে এর ব্যাকগ্রাউন্ড কালারে ধরেন এরকম একটা কালার দিয়ে দেয়, সেভ দেই, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এরকম একটা কালার চলে আসছে। আবার আমরা যদি ওই যে বডিতে দিতে চাইতাম, দেখি তো বডিতে দিলে এখানে আসে কিনা। পুরো বডিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পড়ে গেছে। আচ্ছা, এবার আমরা রিয়াক্টের যে বিষয়টা, আমরা রিয়াক্টের ফোল্ডার স্ট্রাকচারটা দেখলাম। এখানে index.js, এইখানে মূলত এই যে অ্যাপটাকে র্যাপ করে দেওয়া হয়েছে। আর এই app.js এর মধ্যে আমরা যা কিছু করতেছি সব কিন্তু আমার এখন রান হচ্ছে। আমরা ফোল্ডার স্ট্রাকচারটা দেখলাম। এবার আমরা বলতেছি যে রিয়াক্টের সব কিছুই আসলে কম্পোনেন্ট। তো আমরা এখানে একটা ফাংশন লিখি, তো এরকম যে এখানে একটা আমরা ফাংশন লিখি, ফাংশন মনে করেন যে টেস্ট ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এই ফাংশনটা রিটার্ন করবে। এখানে সব ফাংশনই রিটার্ন করতে হবে, কোনো না কোনো কিছু রিটার্ন করবে সে। এখানে সে ধরলাম যে সে রিটার্ন করবে h2
হ্যালো ফাংশন। ঠিক আছে, তো এখন আমাকে এই ফাংশনটা তো কল করতে হবে, তাই না? আমরা এখানে নর্মালি কিভাবে কল করতাম, ঠিক টেস্ট ফাংশন এইভাবে কল করতাম, তাই না? কিন্তু এখানে বলতেছে না, এখানে তুমি ফাংশনটা ওইভাবে কল করবো না, এখানে তুমি কল করবো হচ্ছে এটাকে একটা কম্পোনেন্টের মতো করে তুমি চিন্তা করো, এবং তুমি এখানে এইভাবে কল করে দাও, সেভ দাও। এবার এখানে আসো, রান করো। হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমার কি আসার কথা ছিল, হ্যালো ফাংশন এই লেখাটা আমার এখানে আসার কথা ছিল, কিন্তু কেন আসেনি? আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে কেন আমরা যদি এখন দেখি যে আসলে এটা কেন রান করলো না, তো আমরা একটু ইনস্পেক্ট করি, রাইট ক্লিক করে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করলে সে কনসোলে আমাকে একটা এরর দিবে, এই যে দ্য ট্যাগ এত ইজ আনরিকগনাইজ ইন দিস ব্রাউজার। এখানে এই যে এটাকে সেই জিজ্ঞাসা করতে, সে বলতেছে ইফ ইউ মিন টু রেন্ডার এ রিয়াক্ট কম্পোনেন্ট স্টার্ট ইটস নেম উইথ আপার কেস লেটার। এই যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, কিন্তু আমরা যখন কোনো কম্পোনেন্ট তৈরি করব সেই কম্পোনেন্ট অবশ্যই কি হতে হবে, সেই কম্পোনেন্ট অবশ্যই ক্যাপিটাল লেটারে মানে আপার কেস লেটারে হইতে হবে। তাহলে আমরা এটাকে এখন আপার কেস লেটারে করে দিই, এবার সেভ দেই, এবার রান করি। এই যে রান হলো ফাংশন, এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখন ধরেন যে এখানে এই ফাংশনটা আমি আসলে এখানে লিখতে চাচ্ছি না, এই ফাংশনটা আমি অন্য একটা পেজে লিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমি এখানে একটা এই সোর্স ফোল্ডারের মধ্যে একটা নতুন ফাইল নেই, এবং ফাইল ফার্স্ট cmp.js একটা ফাইল নিলাম, এবং এখানে যদি আমি রিয়াক্ট কোড লিখবো, এই জন্য আমি ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট করে নিলাম, এবং এটা আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট লিখবো, এই জন্য আমি ফাংশন, মনে রাখতে হবে কম্পোনেন্টের নাম আর পেজের নাম একই লাগবো আমরা, মাই first ফার্স্ট cmp ক্লোজ ব্র্যাকেট। এরপরে এটা রিটার্ন করবে কি, এটা রিটার্ন করবে ধরলাম যে h3 হ্যালো এক্সটার্নাল কম্পোনেন্ট। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি এখন রান করি, আমার প্রোগ্রামে আসি, আমার প্রোগ্রামে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আসলে আমি এই ফাইল কম্পোনেন্টটা তৈরি করছি, বাট কম্পোনেন্টটা কিন্তু আমি app.js এর মধ্যে ব্যবহার করিনি। আচ্ছা, ব্যবহার করার জন্য প্রথমে আগে এই app.js এ ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট আচ্ছা ইম্পোর্ট আমার কি ইম্পোর্ট, মাই ফার্স্ট সিএমপি। এটা কোন জায়গা থেকে ইম্পোর্ট হবে? ফ্রম ডট স্ল্যাশ বলতে এই কারেন্ট ডিরেক্টরিটিকেই বোঝাবে, ডট স্ল্যাশ দিলে কারেন্ট ডিরেক্টরিকে বোঝাবে, এটা মাই ফার্স্ট কম্পোনেন্ট। এটা তো আমি ইম্পোর্ট করলাম, এরপরে আমি এটাকে কল করে দিলাম এখানে মাই ফার্স্ট সিএমপি। এবার সেভ দেই, আমি এখানে এসে আচ্ছা, এখানেও আর একটা ইরোড চলে আসছে, যে বলতেছে যে তুমি যে ব্যবহার করছো ওইটা তো আসলে সে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? খুঁজে না পাওয়ার কারণ হলো যে আমরা এখানে যে তৈরি করছি এটাকে, ওইখানে যে আমরা ইম্পোর্ট করছি, কিন্তু এখান থেকে আমি ওটাকে এক্সপোর্ট করিনি। ঠিক আছে, এবার সেভ দেই, দেখেন ইরোডটা চলে গেছে। এবার আমি এখানে আসি, এই যে হ্যালো এক্সটার্নাল ফাংশনাল কম্পোনেন্ট এই লেখাটা চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, আচ্ছা আমরা এখন আরেকটা কম্পোনেন্ট তৈরি করব। এটা ছিল কি কম্পোনেন্ট? এটা ছিল ফাংশনাল কম্পোনেন্ট। আমরা এখন একটা নতুন কম্পোনেন্ট তৈরি করব যেটা হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট। তাহলে আমরা সোর্সে এসে আবার একটা নতুন তৈরি করি এবং দেই মাই clscmp মাই ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট ডট জেএস। এখানেও আমি যেটা করব ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। এরপরে এটা যেহেতু ক্লাস কম্পোনেন্ট, এই জন্য আমাকে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, কম্পোনেন্ট, এরপরে ক্লাসের নাম মানে মাই ফার্স্ট clscmp। এই এখানে মজার একটা বিষয় হলো যে আমি যখন ক্লাস কম্পোনেন্ট ইউজ করব তাহলে আমাকে প্রথমে রিয়াক্টের বেস কম্পোনেন্ট থেকে সেটাকে এক্সটেন্ডস করতে হবে। এক্সটেন্ডস COMPO এক্সটেন্স কম্পোনেন্ট, ক্লাসের যে মূল কম্পোনেন্ট সেখান থেকে আমাকে এটাকে এক্সটেন্স করতে হবে। তারপরে রিটার্ন এখানে আমাকে আবার যেটা করতে হবে রেন্ডার, তার ভিতরে এসে রিটার্ন
আমি কি রিটার্ন করতে চাই, হ্যালো মাই ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট, ঠিক আছে। এবং সিমিলারলি এটাকেও আমার এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট মাই কম্পোনেন্ট, সেভ। এরপরে এখানে এসে অ্যাপ ডট জেএস এসে প্রথমে ওটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ফ্রম, এই যে চলে আসছে। এরপরে এখানে এসে এটাকে আমাকে ওই যে কল করার মতো করে যদি চিন্তা করেন, যে এটাকে আমি কল করে দিই মাই ফার্স্ট সিএলএস কম্পোনেন্ট, সেভ। আমরা এখানে আউটপুটে এই যে হ্যালো মাই ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট। এখানে কিন্তু আমরা যখন একটা ক্লাস বেস কম্পোনেন্ট তৈরি করলাম, একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করলাম, আবার এইখানে সরাসরি একটা কম্পোনেন্ট তৈরি করলাম, সবগুলো কিন্তু আমরা একটা ডিবের মধ্যে নিচে নিচে সাজায় দিলাম এবং আমার রেজাল্টও কিন্তু একটাই পেজের মধ্যেই চলে আসছে। এবার কি আপনারা উত্তরটা পেয়েছেন যে রিয়াক্ট আসলে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার হয়, যে এখানে আমি যতগুলো কম্পোনেন্টই যুক্ত করলাম সবগুলো কম্পোনেন্টের আউটপুট কিন্তু আমার একটা পেজেই চলে আসলো। এই জন্যই কিন্তু রিয়াক্টকে বলা হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, এখন আমরা যে এই যে কম্পোনেন্টগুলো তৈরি করলাম, আমরা তো বলতেছি কম্পোনেন্ট মূলত আসলে একটা ফাংশনের মতো কাজ করে, তাই না? তাহলে এই যে কম্পোনেন্টগুলো তৈরি করলাম, আমরা তো ফাংশনে প্যারামিটার পাস করে থাকি, তাই না? তাহলে এখানে আসলে কিভাবে প্যারামিটার পাস করব? ধরেন আমি এই মাই টেস্ট ফাংশন এইখানে একটা ভেরিয়েবল পাস করবো নেম, এবং তার ভ্যালু হচ্ছে ইমরান, ঠিক আছে। তাহলে আমরা প্যারামিটার যেরকম পাস করতাম, পাস করলে ফাংশনে রিসিভ করতে হতো না, এখানেও সে একটু এইভাবে রিসিভ করবে। কি রিসিভ করবে? ওই যে প্যারামিটার যেটা পাস করতেছি সেটা রিসিভ করবে। এখানে আসলে প্যারামিটার বলতেছে না, এখানে বলতেছে কম্পোনেন্টের প্রপার্টিস। এই কম্পোনেন্ট এই প্রপার্টিটা পাস করতেছে, সে এখানে রিসিভ করতেছে। এবং আমরা এখানে খুব সহজে এটাকে আবার ইউজ করে দিতে পারি, হ্যালো ফাংশন, হ্যালো মিস্টার ইমরান চলে আসবে এখানে। যদি আমরা এখানে আসি, এই যে হ্যালো ফাংশন, হ্যালো মিস্টার ইমরান, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করলাম এবং সেই কম্পোনেন্টে আমরা কিন্তু আর্গুমেন্ট বলেন আর প্যারামিটার বলেন আমরা পাস করলাম। আমি এই যে এখন আপনাদের মনে হতে পারে তাহলে আমরা কি বাহিরের কম্পোনেন্ট যেগুলো তৈরি যেখানে যে কম্পোনেন্টগুলো ইম্পোর্ট করছি সেই কম্পোনেন্টগুলোতেও কি আমরা এই সেম কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। আমরা তাহলে এইখানে একটু আসি, নেম ইকুয়াল টু ধরেন একটা দিলাম হচ্ছে ইমরান, এজ ইকুয়াল টু ধরেন দিলাম হচ্ছে আর এখানে ধরেন আর একটা আর ডেজিগনেশন DEHIG ডেজিগনেশন ইকুয়াল টু ধরলাম অ্যাপ ডেভেলপার। তিনটা কম্পোনেন্ট এখানে পাস করলাম। তাহলে মাই ফার্স্ট কম্পোনেন্ট এইখানে এসে আমাকে এই তিনটা কম্পোনেন্টই রিসিভ করতে হবে। কি ছিল? নেম ছিল, তারপরে এজ ছিল, আরেকটা কি ছিল? DESIG ডেজিগনেশন ছিল, DESIG। তাহলে আমি এখানে এক্সটার্নাল কম্পোনেন্টের মধ্যে এসে আমাকে লিখে দিতে হবে এরকম, আচ্ছা এখানে লিখে দিব আমরা হ্যালো মিস্টার নেম এজ ইজ এজ, তারপরে your designation is DISG। সেভ দিলে রান হওয়ার কথা, কিন্তু এখানে একটা ইরোর চলে আসছে। ইরোরটা হলো যে দেখেন এই যে রিটার্ন যে করবে ওরা কিন্তু আসলে সব কিছুকে এই কম্পোনেন্ট হিসাবে চিন্তা করে, কিন্তু এখানে দুটো বিষয় একসাথে চলে আসছে, ও আর সে কম্পোনেন্ট চিন্তা করতে পারতেছে না। এই জন্য এটাকে আমার একটু এইভাবে বাইন্ড করে দিতে হবে। তাহলে এটাকে একটা সে সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতেছে। সেভ দেই,
সেভ দিলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো এই যে হ্যালো মিস্টার ইমরান, ইউর এজ ইজ 32 অ্যান্ড ইউর ডেজিগনেশন ইজ অ্যাপ ডেভেলপার। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস যদি আমরা একটু দেখি, সেটা হলো যে আমরা একটু একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রপস। প্রপসটা আসলে কি? প্রপসটা হলো যে দেখেন এখানে আমি নেম, এজ, ডেজিগনেশন এই তিনটা বিষয় পাস করছি না? তো এই তিনটা বিষয়কে আমি আসলে এইভাবে পাস না করে আমরা একটা শব্দের মাধ্যমে পাস করতে পারতাম, সেটা হলো কি? প্রপস। তো এই কাজটা আমরা একটু পরেরটাতে করি। কারণ এই কাজটাই এই তিনটা ভ্যালুই এইখানে যাবে, এইখানেও আমার যাবে। এবং এই মাই প্লাস সিএমপি এ আসলে রিসিভ করার সময়, সরি এটা তো ফাংশনাল কম্পোনেন্ট না, এখানেই যদি আবার চেষ্টা করি, তাহলে এখানে আমার আর তখন এই সব কিছু এইভাবে লিখবো না, আমরা এখানে শুধু প্রপস কথাটা লিখব। আর এখানে এসে প্রপস ডট নেম, তারপরে প্রপস ডট এজ, তারপরে আমরা প্রপস ডট এইটা দিব। এবং আমরা যদি রান করি তাহলে কিন্তু কোনো ইরর নাই, আমার ওই বিষয়গুলো চলে আসছে। তাহলে আমাদের যদি এরকম যদি আমরা এখান থেকে অনেকগুলো এরকম প্যারামিটার পাস করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে সবগুলো প্যারামিটার রিসিভ না করে শুধু প্রপস কিওয়ার্ডটা যদি দিই, তাহলে ওই প্রপস মানে প্রপার্টিজ, সবগুলো প্রপার্টিজ সে রিসিভ করবে এবং পরবর্তীতে আমরা ওটাকে এই যে অবজেক্টের মতো করে, অবজেক্টের এলিমেন্ট প্রপার্টির মতো করে আমরা একটা একটা করে আলাদাভাবে ইউজ করতে পারবো। এটাই আসলে ছিল আজকের আমার রিয়্যাক্ট নিয়ে বেসিক আলোচনা। ধন্যবাদ সবাইকে।